Welcome everyone. Sorry, আজকে সবকিছু মিলে আমরা প্রায় 30 মিনিটস লেট করে ফেলেছি, টেকনিক্যাল কিছু ডিফিকাল্টিজ ছিল, but okay, better late than never. So let's start our session. You need to know what you should know. ফার্স্টেই আমি একটু আমাদের যে টাইটেলটা এটা একটু ক্লিয়ার করে নেই যে আমি আসলে টাইটেলটা দিয়ে কি বোঝাতে চাচ্ছি। আই নো ইট সাউন্ডস আ বিট কনফিউজিং। আমার এখানে আমার টার্গেট অডিয়েন্সটা হচ্ছে মূলত ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্টস আর নিউ ইন্টার্ন ডক্টরস, যারা তোমরা ফাইনাল প্রফের জন্য ওয়েট করছো অথবা প্রফের রেজাল্টের জন্য অথবা ইন্টার্নশিপ শুরু করেছো হয়তো মাত্র। তোমাদের সবারই 4 মাসের একটা সার্জিক্যাল প্লেসমেন্ট থাকবে, তো সেখানে গিয়ে তোমাদের অ্যাডমিশনে তোমরা হচ্ছে ফার্স্ট লাইন পেশেন্ট সবার আগে যখন আসবে তোমরা রিসিভ করবে এবং তোমরা ইনিশিয়াল ম্যানেজমেন্টটা দাও। সো আমার কাছে মনে হয় যে আমরা যখন ইন্টার্ন ছিলাম আমরা কিছু ছোট ছোট বই ছিল, হেল্পলাইন, এখন জানি না তোমরা কোনটা ইউজ করো, সেখানে সব ইনিশিয়াল যে ম্যানেজমেন্ট, ওষুধপত্র কি দিতে হবে, ফ্লুইড কি দিতে হবে, এগুলার একটা হিসাব লেখা থাকতো, হুইচ ইজ রিয়েলি হেল্পফুল। বাট আমার কাছে যেটা পরবর্তীতে নিজে ট্রেনিং করতে গিয়ে মনে হয়েছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একটা পেশেন্ট, তুমি এখন যখন ইন্টার্ন হিসেবে পেশেন্ট ডিল করো, তোমার জন্য কিন্তু প্রত্যেকটা পেশেন্ট এক একটা বইয়ের চ্যাপ্টার, তোমার জন্য প্রত্যেকটা পেশেন্ট একটা নতুন কিছু একটা পড়ার একটা অপরচুনিটি। সো এই অপরচুনিটিটা তুমি তখনই নিতে পারবা যখন তুমি জানবা যে এই পেশেন্টটা দেখে তোমার কোন কোন টপিকস পড়তে হবে। তো এই জন্য আমি আজকের এই টপিকটা ভাবে সেট করেছি যে আমরা দেখা যায় যে পুরো ইন্টার্নশিপ শেষ করে চলে আসি, কিন্তু এরপরে আবার আমাদেরকে পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্সের সময় গিয়ে যখন আমরা ওই থিওরিটিক্যাল পড়াগুলো পড়ি তখন আমরা মনে করি ও আচ্ছা আমরা ইন্টার্নশিপে তো এই পেশেন্ট পেয়েছি বা দেখেছি। তো এটার থেকে যদি আমরা মানে যখন আমরা পেশেন্ট দেখবো ওই সময় যদি আমরা পড়ার অভ্যাসটা তৈরি করি, তাহলে যেটা হবে তুমি ইন্টার্নশিপ শেষ করতে করতে অলরেডি তুমি 1 বছরে দেখবা যে 365 দিনে কিছু না হলেও কিন্তু তোমার অ্যাটলিস্ট 100টা পেশেন্ট হলেও মেডিসিন, সার্জারি, গাইনি মিলে তোমার একটা ভালো আইডিয়া হয়ে যাবে, বোথ ইন থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট। সো যেটা আমি মনে করি যে পরবর্তী এন্ট্রান্স এক্সামের জন্য তোমার জন্য খুবই হেল্পফুল হবে। সো এখন এরকম করে তো আসলে প্রচুর কেস আছে ডিসকাস করার মতো, সবগুলো একসাথে তো একটা লেকচারে করলে এটা আমার জন্য টাফ বা তোমাদের জন্য নেওয়া টাফ। সো আমি এখানে একটা কেস সিলেক্ট করেছি, একটা পেশেন্ট নিয়ে আমরা ওভারঅল যে ওই পেশেন্টটা তোমার কাছে যখন আসবে, এবং আমার মনে হয় যে আমি যে কেসটা সিলেক্ট করেছি এটা এত কমন একটা পেশেন্ট, এটা তুমি যখন সার্জিক্যাল প্লেসমেন্টে যাবা তোমার মোটামুটি প্রতি অ্যাডমিশনেই 1-2টা পেশেন্ট এরকম হ্যান্ডেল করতে হবে। সো এই পেশেন্টটা হ্যান্ডেল করার শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি ম্যানেজমেন্টটা ফলো করতে পারো এবং রিলেটেড থিওরিটিক্যাল টপিকগুলো কভার করতে পারো, তাহলে আমার মনে হয় যে মানে তুমি এই যে তুমি ইন্টার্নশিপে তোমরা এত হার্ড ওয়ার্ক করো, এটা থেকে তোমাদের বেস্ট আউটকামটা তোমরা নিতে পারবা যদি তোমরা এই লাইনে আগাও পেশেন্টের প্রতি। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট। লেটস স্টার্ট দ্য, সরি আমি জাস্ট একটু আমার ফোনে দেখতে থাকবো বিকজ আই নিড টু মেক শিওর যে সবাই দেখতে পাচ্ছে এবং শুনতে পাচ্ছে ঠিক মতো। সো তোমরা যদি কেউ স্লাইড দেখতে বা আমার কথা শুনতে সমস্যা হয় তাহলে সাথে সাথে কমেন্ট করবো, তাহলে আমি এখানে নোটিফিকেশন পাবো। ওকে, সো লেটস স্টার্ট দেন। Okay, so I think at first you all deserve a very warm welcome to the party as you are finishing your medical graduation and you are a formal doctor now. So I hope that even in this pandemic you will get a proper internship reception program. But yeah, from my behalf, welcome. Okay, internship এর প্রথম কয়েকটা দিন একটু কনফিউজিং, রাইট? কারণ এতদিন তুমি ছিলে হচ্ছে মেডিকেল স্টুডেন্ট, তোমার জন্য ওয়ার্ডে যাওয়া মানে জাস্ট পেশেন্ট দেখা, এক্সামিন করা, সবাই মিলে একটা পেশেন্টকে মানে এই ধরে ধরে হিস্ট্রি টেকিং এটা সেটা। বাট নাও সাডেনলি ইউ আর আ পার্ট অফ দ্য টিম, ইউ হ্যাভ টু মেক ডিসিশনস অ্যান্ড তোমার ডিসিশনের উপরে কিন্তু পেশেন্টের আউটকাম ডিপেন্ড করে। হ্যাঁ, একটা সার্টেন পয়েন্টে, বিশেষ করে মেডিসিনে যেটা হয় তুমি কিন্তু সবসময় একটা মিড লেভেল সাপোর্টে থাকবা। দেখা যায় যে সিএ ভাইয়ারা, রেজিস্ট্রার ভাইয়ারা দেখা যায় যে ওয়ার্ডেই থাকে, কিন্তু
সার্জারিতে যেটা হয় সিএ ভাইয়া আপুরা অনেক সময় ওটিতে স্টাক থাকতে পারে বা অন্য কোথাও, তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি প্রথম 3-4 ঘন্টা দেখা যাবে যে ইউ আর দ্য অনলি ডক্টর টেকিং কেয়ার অফ দ্য পেশেন্ট। সো সেইখানে কিন্তু তোমার একটা ডিসিশন পেশেন্টের আউটকামকে অনেকখানি এফেক্ট করতে পারে। সো এটা খুবই নর্মাল যে প্রথম কয়েকটা দিন একটু কনফিউজড ফিল করা যে আসলে আমি কিভাবে আমার অ্যাপ্রোচ করলে আরো ভালো হতো। So unfortunately it doesn't come with a proper manual, but হ্যাঁ সেখানে কিছু কিছু প্রোটোকল আছে, কিছু কিছু গাইডলাইন্স আছে যেটা ফলো করলে আমরা আমাদের অনেক লিমিটেড সোর্সের মধ্যেও আমরা প্রপার পেশেন্ট সেফটি এবং প্রপার একটা ম্যানেজমেন্ট আমরা এনশিওর করতে পারবো। আচ্ছা, সো ফার সো গুড। সবাই শুনতে পাচ্ছে ঠিক মতো এবং দেখতে পাচ্ছে স্লাইডগুলো? I'm just waiting for a comment. তাহলে আমি আমার মেইন প্রেজেন্টেশনে মুভ করব। সো আজকের লার্নিং অবজেক্টিভ গুলো কি কি? আজকে আমি যে তোমরা 1 ঘন্টা আমার সাথে যে টিচিং সেশনটা অ্যাটেন্ড করবা, এটার বেসিক্যালি আউটকাম আমরা কি এক্সপেক্ট করছি। আজকের টিচিং ক্লাসটা অ্যাটেন্ড করার পরে আমি বিশ্বাস করি যে তোমরা একটা প্রপার একটা আনওয়েল সার্জিক্যাল পেশেন্ট যখন তোমাদের অ্যাডমিশনে আসবে, তোমরা ইমিডিয়েট অ্যাসেসমেন্টটা করতে পারবে এবং তোমরা নেসেসারি যে ইনভেস্টিগেশন গুলো দিতে হবে, ব্লাড ইনভেস্টিগেশন বা ইমেজিং, এটা তোমরা রিকোয়েস্ট করতে পারবে। এবং ইমিডিয়েট যে রিসাসিটেশনটা, লাইফ সেভিং যে রিসাসিটেশন, এটা তোমরা এনশিওর করতে পারবে। এবং সিনিয়রের কাছে এসকেলেট করা, কারণ একটা তোমরা যখন বিশেষ করে সরকারি একটা মেডিকেল ইন্টার্নশিপ করবা, তোমার একসাথে 5টা-10টা পেশেন্টও চলে আসতে পারে, বাট 5টা-10টা পেশেন্ট কিন্তু একই রকম আনওয়েল থাকবে না এবং সবাইকেই তোমার এসকেলেট করতে হবে তা না। সো কোন পেশেন্টটাকে এসকেলেট করতে হবে এবং কত দ্রুত এসকেলেট করতে হবে এটা বুঝতে পারাটাও কিন্তু তোমার রেসপন্সিবিলিটি, রাইট? এবং পেশেন্ট এবং পেশেন্টের রিলেটিভকে একটা বেসিক কাউন্সেলিং করা, যে আমরা এই ট্রিটমেন্ট প্ল্যান করেছি এবং আমরা মোটামুটি এভাবে আগাচ্ছি, এটা আমাদের মানে নেক্সট স্টেপ হবে। যে একদম, কারণ দেখা যাবে যে প্রথম 2-3 ঘন্টা যদি না আসে একটা পেশেন্ট রিলেটিভ, যে একটা আনওয়েল পেশেন্ট নিয়ে হসপিটালে এসেছে, সে তো ডেফিনেটলি জানতে চাইবে যে আচ্ছা ঠিক আছে তাহলে এটা কি ম্যানেজমেন্ট চলছে বা এটার পরবর্তী আউটকামটা কি। সো তোমাকে ওই বেসিক কাউন্সিলিংটুকু জানতে হবে। তো আমি মনে করি যে আজকের সেশনের পরে মোটামুটি এতটুকু তোমরা করতে পারবে। ওকে, okay, let me just check quickly. I've got a lot of comments, but yes, দেখা যাচ্ছে all clear. Cool. So let's proceed to our main presentation now. Okay? এখন তোমার প্রথম দিনের সার্জিক্যাল অ্যাডমিশন, রাইট? এবং তুমি ইন্টার্ন মেডিকেল অফিসার, এখন তোমার ফার্স্ট ইমার্জেন্সি পেশেন্টের হিস্ট্রিটা আমি তোমাকে দিচ্ছি। You are the intern for general surgery and are referred a 50-year-old female from emergency. She has a 1-day history of abdominal distension. Patient তো বেসিক্যালি এভাবে আন্ডারলাইন সহ হিস্ট্রি দিবে না, বাট আই হ্যাভ আন্ডারলাইন্ড দ্য ইম্পর্টেন্ট পার্টস অফ দ্য হিস্ট্রি ফর ইউ, যাতে তোমরা সিমটম গুলো থেকে পিক আপ করতে পারো যে কোন কোন সিমটম গুলো শুনলে তোমার কানে বেল রিং করতে হবে। ওকে, সো নাম্বার 1 abdominal distension, number 2 several central colicky abdominal pain and persistent vomiting. So abdominal pain, abdominal distension, abdominal vomiting, তিনটা খুব ইম্পর্টেন্ট হিস্ট্রি যেটা তোমার অ্যাটেনশনটা নিয়ে যাবে একটা স্পেসিফিক একটা ডায়াগনোসিসের দিকে। ওকে, during the last 12 hours she has not opened her bowels or passed flatus. So এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট হিস্ট্রি, and she has a past surgical history of total abdominal hysterectomy performed 5 years ago. So পেশেন্টটার সিভিয়ার সেন্ট্রাল কলিকি অ্যাবডোমিনাল পেইন আছে এবং পেশেন্টটার abdominal distension, persistent vomiting, and she has not opened her bowels in last 12 hours or passed flatus. অনেক সময় দেখা যায় যে বাউল যদি ওপেন না করে বাট সে ফ্ল্যাটাস পাস করছে, সেই ক্ষেত্রেও তুমি একটু ওকে, মেবি ইটস নট এ কমপ্লিট অবস্ট্রাকশন, বাট when a patient is not passing flatus for 12 hours, so you need to be more concerned about a complete obstruction, and patient একটা past surgical history আছে। So past surgical history থাকলে কি হয়, অ্যাডিশন, বাউল অ্যাডিশন হয়ে একটা অ্যাডিশনাল বাউল অবস্ট্রাকশনের একটা চান্স থাকে।
রাইট? সো আমি যে মোটামুটি 5টা পয়েন্ট আমি ইন্ডিকেট করছি, 5টা পয়েন্টই আমার কোন দিকে যাচ্ছে যে মেবি দিস ইজ আ কেস অফ অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন secondary to adhesion from previous surgery, probably, right? So this is your provisional diagnosis. And তোমার ডেফিনেটলি সাথে আরো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকবে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে যেহেতু সেন্ট্রাল অ্যাবডোমিনাল পেইন, 50-year-old woman, you can always be concerned about abdominal aortic aneurysm. You can be concerned about say pancreatitis or আরো তোমার এরকম তুমি 4-5টা মোটামুটি চিন্তা করতে পারো। বাট এখানে টোটাল হিস্ট্রিটা দেখে তোমার বাউল অবস্ট্রাকশনের দিকে সবচেয়ে বেশি মনোযোগ যাচ্ছে, রাইট? ওকে, এখন পেশেন্টটাকে তুমি ফার্স্ট অফ অল কি করবা, দেখে হিস্ট্রিটা নেওয়ার পরে এখন তুমি তাকে এক্সামিন করবা, তাই না? এক্সামিন করতে গিয়ে তার হার্ট রেট 108, which is obviously raised, respiratory rate is raised, blood pressure normal, temperature normal, oxygen saturation normal. So হার্ট রেট এবং রেসপিরেটরি রেট দেখে মনে হচ্ছে যে পেশেন্টটা আনওয়েল। ওকে, পেশেন্টটা কিন্তু আনস্টেবল। এই পেশেন্টটাকে তোমার ট্যাকিকার্ডিয়া বলতে পেশেন্টের পারসিস্টেন্ট ভমিটিং হচ্ছে। সো মেবি পেশেন্টের হাইপোভলিমিয়া, পেশেন্ট ডিহাইড্রেটেড। ওকে, সো এই পেশেন্টটার দিকে কিন্তু তোমাকে মনোযোগ দিতে হবে। ওকে, নাও আই এম সরি, আমার ভিডিওটার কারণে এখানে একটু দেখা যাচ্ছে না, বাট see if you can see now. I don't know how to. Okay, so how would you manage this patient? এখন তোমার ফার্স্ট কথা হচ্ছে যে তুমি এই পেশেন্টটা কিভাবে অ্যাসেস করবে এবং কিভাবে ম্যানেজ করবে, রাইট? ওকে, এট দিস পয়েন্ট আই উইল গিভ আ 1 minute ব্রেক অ্যান্ড তো আমি চাই যে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমার ডিসিশনটা কি। তুমি যদি এই পেশেন্টটা এখন ফেস করো, তুমি এই পেশেন্টটাকে কিভাবে ম্যানেজ করবা? I want to know your viewpoints. Can I have 1 or 2 comments on your thinking of this patient? Okay, আমি এখনো পর্যন্ত কোনো কমেন্ট পাচ্ছি না। Any comments at all? Come on, what is your thought about this patient? I want to know. আচ্ছা, I think someone has commented, but আমি দেখতে পাচ্ছি না আমার এখান থেকে। I'm just trying to find that comment. Okay. তাহমিনা হক নিশাত কমেন্ট করেছে, I will give some supportive treatment. That's my point. What do you mean by supportive treatment, নিশাত? শেখ শাহিদুল ইসলাম ভুইয়া কমেন্ট করেছে, IV antiemetic, IV painkiller, then wait for few hours. Perfect. Any more ideas? Maybe 1 or 2 more comments, and then I will give my answer. Okay. Any more thoughts? Okay. Sheikh Shahidul Islam Bhuya, if pain does not subside, immediately laparotomy. Okay. Right.
which is কারেক্ট আনসার। আমি বলবো না যে তোমরা ভুল আনসার দিচ্ছ, ডেফিনেটলি আনসার সঠিক, বাট অ্যাজ আরেকটু কি বলবো, আমাদেরকে আরেকটু অ্যাজ পার প্রোটোকল আগাতে হবে, ঠিক আছে? আমাদেরকে আরেকটু অর্গানাইজড ওয়েতে চিন্তা করতে হবে। বাট আই এম রিয়েলি হ্যাপি দ্যাট ইউ গাইজ আর রেসপন্ডিং। লেট মি শো মাই আনসার নাও। Okay, so do you remember the alphabets sequentially? So it's again all A, B, C, D, E, right? So a patient take, basically this is an acutely unwell surgical patient. So acutely unwell surgical patient derke manage korar jonno we have specific protocols. ALS প্রোটোকল, ক্রিস প্রোটোকল। সো আমি এখানে ALS প্রোটোকলটা দেখাচ্ছি। বেসিক্যালি আসলে নাম অনেকগুলো, কিন্তু তোমার মেইন জিনিসটা একই, অ্যাডভান্স লাইফ সাপোর্ট প্রোটোকল। আমরা ABCDE যেটা আমরা ATLS এ শিখি, এখানেও আমরা তাই ফলো করব। এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ডিসেবিলিটি অ্যান্ড এক্সপোজার। এখন সো লেটস স্টার্ট উইথ ABCDE এগেইন। সো A ফর এয়ারওয়ে। এখন তোমরা আমাকে চ্যালেঞ্জ করতে পারো যে আপু, একটা পেশেন্ট আমার কাছে আসছে পেট ব্যথা আর বমি নিয়ে, আমি তাকে বমির ওষুধ দিব, আমি কেন তার এয়ারওয়ে আমার চেক করতে হবে? সো এটার আনসারটা হচ্ছে যে বেসিক্যালি যখন তুমি এইভাবে অর্গানাইজড ওয়েতে যাবা, তোমার জন্য পুরো জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। বাট এটার পিছনে লজিকটা হচ্ছে যে পেশেন্টটা পারসিস্টেন্টলি বমি করতে করতে আসবে, তাকে নিয়ে আমার সবার আগে একটা কনসার্ন থাকবে অ্যাসপিরেশন। ওকে, অ্যাসপিরেশন হয়ে তার এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে যেতে পারে। তুমি যতক্ষণে তার ল্যাপারোটমি করে তার বাউলের প্রবলেম ঠিক করবা, ততক্ষণে পেশেন্টটা হয়তো বা এয়ারওয়ে অবস্ট্রাকশনেই মারা যাবে। So that's my point. This is really important that when you get a patient with this unstable condition, you must start from your ABCDE. এবং এটা যে শুধু আমার কথা তা না, বা এটা যে শুধু জাস্ট আমি কি বলবো যে জাস্ট তোমার ম্যানেজমেন্টকে সহজ করার জন্য তা না, এটা হচ্ছে বইপত্রের কথা। সো তোমরা যখন কোনো পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সামে মানে পরীক্ষা দিতে যাবা, তোমাদেরকে কিন্তু এই অনুযায়ী কোশ্চেনে অ্যান্সার করতে হবে। সো এটা তোমাদের জন্য জানাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো A ফর এয়ারওয়ে, তোমাকে আগে এয়ারওয়ে চেক করতে হবে। B ফর ব্রিদিং, ব্রিদিং দেখতে হবে, যেহেতু পেশেন্টের হাই রেসপিরেটরি রেট, তার কিন্তু রেসপিরেটরি অ্যাসিড বেস ইমব্যালেন্স ডেভেলপ করার পসিবিলিটি আছে, প্লাস তার মেটাবলিক অ্যাসিড বেস ইমব্যালেন্সও ডেভেলপ করার পসিবিলিটি আছে, বাট উই উইল কাম টু দ্যাট লেটার অন। সার্কুলেশন, পেশেন্টের ট্যাকিকার্ডিয়া আছে, ব্লাড প্রেশার এখনো নর্মাল, বাট এই পেশেন্ট যে কোনো মুহূর্তে হাইপোটেনসিভ হয়ে যেতে পারে। ওকে, সো ডেফিনেটলি তোমাকে সার্কুলেশন, পালস, ব্লাড প্রেশার চেক করতে হবে। ডিসেবিলিটি, ডিসেবিলিটি বলতে ওভারঅল কনসিয়াসনেস স্ট্যাটাস তোমাকে চেক করতে হবে, ব্লাড গ্লুকোজ চেক করতে হবে। ই ফর এক্সপোজার, এক্সপোজার বলতে এখানে তোমাকে পেশেন্টটাকে ফুল এক্সপোজ করে এক্সামিনেশন করতে হবে, অ্যাবডোমিনাল এক্সামিনেশন, আবার সেই ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন, হ্যাঁ, এবং প্লাস তোমার অবশ্যই একটা পাররেক্টাল এক্সাম করতে হবে। ওকে, সো আমরা এই পেশেন্টটাকে কিভাবে, এই পেশেন্টটা যখন তোমার কাছে আসলো ইমার্জেন্সিতে, তুমি প্রথম কি কাজটা করবে? ABCDE, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ডিসেবিলিটি, এক্সপোজার অর এক্সামিনেশন। ওকে, ওকে, মুভিং অন ফরওয়ার্ড। এয়ারওয়ে, কিভাবে একটা পেশেন্টের এয়ারওয়ে চেক করবা? Ensure patency of airway by simply saying hello to your patient. Well, not literally hello, কারণ তোমার পেশেন্ট তুমি অবশ্যই জিজ্ঞেস করবা যে বাবা আপনার নাম কি, বা মা আপনার নাম কি। পেশেন্ট যদি তার নাম বলতে পারে, দ্যাট মিনস তার এয়ারওয়ে প্যাটেন্ট আছে। ওকে, সো একটা পেশেন্ট যদি কথা বলতে পারে, তার মানে তার এয়ারওয়ে। আর যদি সে না পারে, তখন তোমাকে এয়ারওয়ে চেক করতে হবে, এবং এয়ারওয়ের যে ম্যানেজমেন্ট গুলো আছে, যেটা আমি এখন ডিটেইলসে বলবো না, বাট পরবর্তীতে আমি যদি কখনো ATLS এর উপর কোনো ক্লাস নিই, তখন বলবো তোমার কিছু কিছু ম্যানুভার, যেটা হেড টিল্ট, জ থ্রাস্ট, চিন লিফট, এভাবে করে দেখতে হবে। তুমি এয়ারওয়ে ইউজ করতে পারো ওরোফ্যারিঞ্জিয়াল, নেজোফ্যারিঞ্জিয়াল, অথবা, এবং তারপরে আসবে হচ্ছে এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন অথবা ট্রাকিওস্টমি, বাট ওইটা মানে অনেক পরের ব্যাপার, ওইটা আমরা আজকে এত ডিটেইলসে বলবো না। ব্রিদিং, ব্রিদিং কিভাবে চেক করবা? অলরেডি আমরা রেসপিরেটরি রেটটা জানি, তবে তোমাকে আবার অবশ্যই চেক করতে হবে। পালস অক্সিমিটার, দেখা যায় যে ইমার্জেন্সিতে একটা পালস অক্সিমিটার সাধারণত থাকে, না থাকলে ইউ শুড আস্ক ফর ওয়ান। অক্সিজেন স্যাচুরেশনটা দেখবা, এবং অবশ্যই চেস্ট এক্সামিন
অসকালটেট করে দেখতে পারো যে তোমার কোনো অ্যাসপিরেশন নিউমোনিয়ার মতো কোনো ফিচার বা কোনো ক্রেপস বা এই ধরনের কিছু পাচ্ছ কিনা। ওকে, নেক্সট কি সার্কুলেশনের জন্য তোমার কি পালস রেট, ব্লাড প্রেশার দেখতে হবে, ক্যাপিলারি রিফিল, জেভিপি, আস্ক ফর 12 লিড ইসিজি। এইগুলো আসলে মানে এটা দেখে তুমি এখন চিন্তা করতে পারো যে আমি ইমার্জেন্সিতে একসাথে 100টা পেশেন্ট হ্যান্ডেল করতে হয়, আমি কিভাবে এত কিছু করব। ওই যে যেটা বললাম যে শেখার সময় তোমাদেরকে কিন্তু আইডিয়াল জিনিসটা শিখতে হবে। আমি জানি যে প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে তোমরা হয়তোবা এই সবগুলাই যে করতে পারবা ব্যাপারটা তা না, হয়তোবা জাস্ট পালস রেট আর ব্লাড প্রেশার দেখাটাই এনাফ। তবে যেহেতু 50-year-old পেশেন্ট মাস্ট ডু অ্যান ইসিজি, ইসিজি একটা তোমাকে করে তার কোনো কার্ডিয়াক কোনো ইস্যু তোমাকে ইয়ে করতে হবে। কারণ আলটিমেটলি অনেক সময় পেশেন্ট একটা পারফোরেশনের পেশেন্ট এপিগ্যাস্ট্রিক পেইনের মতো করে, তোমার যেহেতু এখন সার্জিক্যাল প্লেসমেন্ট, তুমি পারফোরেশনের কথা চিন্তা করতে করতে এটা রুল আউট করতে করতে আলটিমেটলি বের হবে যে পেশেন্টের এমআই এর পেন ছিল। সো দ্যাট ইজ আনফরগিভেবল। ওকে, সো তোমাকে একটা ইসিজি মাস্ট করতে হবে, আইভি অ্যাক্সেস করতে হবে, হোয়াইট বোর ক্যানুলা, আইভি ফ্লুইড শুরু করে দিতে হবে অবভিয়াসলি। ভেনাস ব্লাড গ্যাস আমি এখানে লিখেছি, আমি জানি যে বাংলাদেশে তোমরা যেখানে ইন্টার্নশিপ করতে যাচ্ছ সেখানে সব জায়গায় তোমরা এই ফ্যাসিলিটি নাও পেতে পারো যে ব্লাড গ্যাস মনিটরিং মেশিন, তবে এইটা তোমাদের জাস্ট আমি পরীক্ষার জন্য এখানে ইনক্লুড করেছি। তোমরা যে কোনো জায়গায় পরীক্ষা দিতে গেলে তোমার এটা, তবে আমরা যদি ব্লাড গ্যাস দেন অ্যান্ড দেয়ার নাও করতে পারি, যখন আমরা ব্লাড ইনভেস্টিগেশন পাঠাবো তোমাকে একটা ব্লাড ল্যাকটেট চাইতে হবে। কারণ এই ধরনের পেশেন্টের যেটা হয় প্রলং বাউল অবস্ট্রাকশনে মেজেন্টারিক ইসকেমিয়া ডেভেলপ করতে পারে, সেক্ষেত্রে বা তোমার আলটিমেটলি বাউল ইসকেমিয়া ডেভেলপ করলে, ইসকেমিক বাউল ডেভেলপ করলে হাই ল্যাকটেট পাবো। সো তোমাকে একটা ল্যাকটেট চেক করতে হবে। ব্লাড গ্যাস যদি নাও করতে পারি আমরা এটা ব্লাড ইনভেস্টিগেশনের সাথে দিব। সাথে আমার করতে হবে কি ফুল ব্লাড কাউন্ট, পেশেন্টটা সেপটিক কিনা এটা বোঝার জন্য আমাকে ফুল ব্লাড কাউন্ট করতে হবে, ইউরিয়া ইলেকট্রোলাইট করতে হবে, রেনাল ফাংশন, কারণ যেই পেশেন্টটা কন্টিনিউয়াসলি বমি করছে, যেই পেশেন্টটা এরকম ডিহাইড্রেশন হাইপোভলিমিক, সেই পেশেন্টটার একেআই হওয়ার চান্স থাকে। এলএফটি লিভার ফাংশন টেস্ট আসলে একটু প্লাস মাইনাস, এটা তুমি দিতেও পারো নাও দিতে পারো। ক্লটিং করতে হবে, এটা মূলত যদি তোমার পেশেন্টের অনেক সময় দেখা যায় যে একটা প্রি এক্সিস্টিং হার্ট কন্ডিশনের জন্য পেশেন্ট হয়তো কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট পাচ্ছিল আগে থেকেই, সেই ক্ষেত্রে ক্লটিংটা বেশি ইম্পর্টেন্ট। আবার অনেক সময় দেখা যায় যে পেশেন্ট যদি খুব সেপটিক হয় সেক্ষেত্রেও কিন্তু তোমার ক্লটিং স্ক্রিন তোমার অ্যাবনর্মাল হতে পারে। গ্রুপ অ্যান্ড সেফ, ওই যে তোমরা বললা যে তোমরা ল্যাপারটমি প্ল্যান করছো, তো ল্যাপারটমি প্ল্যান করার আগে ডেফিনেটলি তোমাকে একটা গ্রুপ অ্যান্ড সেফ করতে হবে। ডিসেবিলিটি, পেশেন্টের কনসাসনেস লেভেল চেক করতে হবে, বিকজ এগেইন তোমরা যদি পেশেন্টের সার্জিক্যাল কোনো প্ল্যান করো পেশেন্টের কাছ থেকে তোমার কনসেন্ট নিতে হবে। সো কনসেন্ট নিতে হলে তোমার এটা জানতে হবে যে তোমার পেশেন্ট এনাফ কনসাস অ্যান্ড কম্পিটেন্ট কিনা তোমার কনসেন্ট দেওয়ার জন্য। ব্লাড গ্লুকোজ করতে হবে, পেশেন্ট ক্যান বি ডায়াবেটিক, ইউ নেভার নো, টেম্পারেচার অ্যান্ড পিপলস চেক। ওকে, সো এক্সপোজারের মধ্যে কি অ্যাবডোমেন এক্সামিন করতে হবে। অ্যাবডোমেন এক্সামিনেশন তোমাদের থার্ড ইয়ারের পড়া, ইন্সপেক্ট করতে হবে প্রিভিয়াস যে স্কার, যেহেতু পেশেন্ট একটা হিস্টেরেক্টমি হিস্ট্রি আছে, ডিস্টেনশন কতটুকু, টেন্ডারনেস দেখতে হবে, পেরিটোনাইটিস এর ফিচার আছে কিনা, দিস ইজ এগেইন ভেরি ইম্পর্টেন্ট। তবে পেরিটোনাইটিস আসলে থিওরিটিক্যাল জিনিস না, এটা তুমি যখন পেশেন্টের পেটে হাত দিতে দিতে আস্তে আস্তে তুমি বুঝতে পারবা যে বোর্ড লাইক রিজিডিটি কোনটাকে বলে, কোনো মাস পালপেবল আছে কিনা। বাট এগেইন তুমি যদি কোনো পালপেবল মাস মিস করো বা ইভেন তুমি পেরিটোনাইটিসও যদি তুমি না বুঝতে পারো, তারপরও যদি তুমি এই এবিসিডি রিসাসিটেশন তুমি যদি কন্টিনিউ করো, আলটিমেটলি পেরিটোনাইটিস হলেও তোমার এই সেম ওয়েতেই আগাতে হবে। সো দ্যাট ইজ ফরগিভেবল, যদি তুমি এখন নাও বুঝতে পারো অ্যাজ এ ভেরি নিউ মেম্বার অফ দ্য সোসাইটি, দ্যাট ইজ ফরগিভেবল। অসকালটেট ফর টিঙ্কলিং বাউল সাউন্ডস, পারকাস ফর হাইপার রেজোনেন্স, and then examine external genitalia, আমরা হার্নিয়াল অরিফিস আর পিআর এক্সাম। পিআর এক্সামের ব্যাপারটা আসলে কি, আমরা যখন পরীক্ষার জন্য পড়ি আমরা ডিআরির ইন্টারপ্রিটেশনটা অনেক বিশাল একটা সেন্টেন্স, যে ওকে রেকটাল মিউকোসা ফ্রি বা মাস বা এটা সেটা অ্যান্টেরিয়র সারফেস পোস্টেরিয়র সারফেস অনেক কিছু পড়ি। এই পেশেন্টটার ক্ষেত্রে আমি বলবো জাস্ট তুমি একটা পিআর করো দেখার জন্য যে তোমার পেশেন্টের রেকটামে কোনো স্টুল আছে কি নাই। দিস ইজ ইম্পর্টেন্ট বিকজ একটা পেশেন্ট যদি তুমি পিআর করে এই পেশেন্টের রেকটামে কিছু স্টুল পাও, দ্যাট মিনস মেবি দ্য পেশেন্ট ইজ নট কমপ্লিটলি অবস্ট্রাক্টেড। বাট যদি তুমি পিআর এক্সাম করে কোনো স্টুল না পাও, তার মানে পেশেন্টের প্রক্সিমাল বাওয়েলে কোথাও একটা কমপ্লিট অবস্ট্রাকশন আছে, যেই জন্য স্টুল রেকটাম পর্যন্ত আসেই নাই।
সো তুমি যদি আর কিছুই না বুঝতে পারো, কোনো মাস, কোনো মিউকোসা, কোনো কিছুই যদি না বুঝতে পারো, অ্যাটলিস্ট তুমি এটা চেক করো যে তার রেকটামে স্টুল আছে কি নাই। বাট ডু আ পিআর। পিআর তুমি সিনিয়রের জন্য রেখে দিও না যে আচ্ছা সিনিয়র এসে ডিআরি করবে। দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু ডু। ওকে ওকে, so far any questions, any confusions, or anyone wants to disagree with my management plan? আমি আবার 1 মিনিট সময় দিচ্ছি, you can comment if you agree or not agree, please. আচ্ছা, আমার পরে আরো কিছু কমেন্টস ছিল। জান্নাতুল ফেরদৌস কল্পনা, a patient with intestinal obstruction. তাহমিনা নীল, nothing per oral fluid, electrolytes, antibiotic. জান্নাতুল ফেরদৌস কল্পনা resuscitations, জান্নাতুল ফেরদৌস কল্পনা IV fluid and antiemetics. Okay, I agree with all of you. তোমরা যে যেটাই ম্যানেজমেন্ট লিখছো আমি তার সাথে 100% অ্যাগ্রি করি। আমি জাস্ট জিনিসটাকে একটু মানে লাইন বাই লাইন সাজানোর চেষ্টা করেছি, যাতে তুমি যখন ইমার্জেন্সিতে একটা স্ট্রেসফুল এনভায়রনমেন্টে কাজ করবা, তুমি যাতে ওই স্ট্রেসের মধ্যে পড়ে একটা দুইটা পয়েন্ট মিস না করে ফেলো। যখন তুমি ABCD হিসাব করে করে নিজের মাথার ভিতরে করবা, তখন কিন্তু তোমার যে কোনো একটা মিস করে ফেলার চান্স অনেক কম থাকে। ওকে, এগেইন এনি কমেন্টস, এনি ডিসএগ্রিমেন্ট, এনিথিং ইউ ওয়ান্ট টু সে? This is a completely interactive session, so anything you want to say, please don't think it will be silly or something. তোমাদের যা মাথার মধ্যে আসে তোমরা কমেন্ট করতে পারো। Sorry. Okay. No comments so far. তার মানে আমি ধরে নিচ্ছি যে সবাই আমার সাথে কমপ্লিটলি এগ্রি করছে আমার ম্যানেজমেন্ট প্ল্যানের সাথে। ওকে ওকে, তাহলে আমি এখান থেকে সামনে আগাই। সো অল অ্যাসেসমেন্টস ডান। So cool. Okay, so is your patient still alive when you do all this ABCDE? তোমার পারেক্টাল এক্সামিনেশন করা পর্যন্ত তোমার পেশেন্ট এখনো অ্যালাইভ আছে নাকি সে আরো আনওয়েল হয়ে আলটিমেটলি এক্সপায়ার করেছে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। That's a very important message to everyone. As a doctor, don't try to play solo. You have to be a good team member. Okay, and why is that important? So এই পেশেন্টটার ক্ষেত্রে আমি এতক্ষণ ধরে যে অ্যাসেসমেন্ট গুলো বললাম এটা সম্পূর্ণটা কমপ্লিট করতে তোমরা এখন যে নতুন যারা শুরু করছো তোমাদের মিনিমাম কিন্তু হাফ অ্যান আওয়ার থেকে 45 মিনিট সময় লাগবে। এই হাফ অ্যান আওয়ার থেকে 45 মিনিট সময় কিন্তু পেশেন্টের জন্য অনেক ইম্পর্টেন্ট। তুমি কিন্তু এই পেশেন্টকে কোনো ট্রিটমেন্ট ছাড়া শুধু এক্সামিনেশন করতে করতে হাফ অ্যান আওয়ার কাটাতে পারো না।
সো তোমাকে অ্যাসেসমেন্টের পাশাপাশি ম্যানেজমেন্ট শুরু করতে হবে একই সাথে, অ্যান্ড ফর দ্যাট ইউ নিড আ গুড টিম। সো যখন তোমার এরকম একটা পেশেন্ট তোমার ইমার্জেন্সিতে আসবে, কল ফর হেল্প, কল ফর অ্যানাদার ইন্টার্ন কলিগ অ্যান্ড কল ফর ওয়ান অফ দ্য নার্সিং স্টাফ। অ্যাটলিস্ট 3 জন মিলে পেশেন্টটাকে ম্যানেজ করো। Once you address an unwell patient, prioritize them over other non-urgent patients. Well, excluding the VIP patients, of course. Don't get into trouble. Ask your colleagues to help you managing the patient. Once you are done with your assessment, request necessary blood investigations and plain abdominal X-ray. Okay. Don't forget to reassess the patient in 1 hour. So these are 4 very important things to keep in your mind. Okay. এখন তোমার টিম মেম্বারকে তুমি কিভাবে কাজে, যেহেতু তুমি পেশেন্টটাকে রিসিভ করছো, নাও ইউ হ্যাভ টু অ্যাক্ট অ্যাজ দ্য টিম লিডার। ওকে, সো তোমাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে তোমার টিমের ভিতরে যে কিভাবে তোমরা পেশেন্টটা ম্যানেজ করবা। সে ফর তুমি পেশেন্টটাকে এখন অ্যাসেস করছো, একই মোমেন্টে তুমি তোমার একটা ইন্টার্ন কলিগকে ডেকে তোমার বলতে হবে পেশেন্টটাকে একটা এনজি টিউব করতে, একটা ক্যাথেটার করতে। এনজি টিউব আমরা কেন করব? ফার্স্ট অফ অল, যেহেতু পেশেন্টের একটা বাউল অবস্ট্রাকশন, এবং আরেকটা কথা আমি বলে নেই, আমি হিস্ট্রিতে মেনশন করেছি যে সেন্ট্রাল কলিকি অ্যাবডোমিনাল পেইন, this sounds more like small bowel obstruction rather than a large bowel obstruction. Okay, so small bowel obstruction যেখানে, এখানে কিন্তু তোমার একটা এনজি টিউব দিয়ে তোমার মানে স্টমাকের যে কন্টেন্ট গুলো এটা তোমার ডিকম্প্রেস করতে হবে, এটা তোমার বের করে ফেলতে হবে। আইদার তাছাড়া পেশেন্ট কখনোই বমি করা বন্ধ করবে না, এবং বমি করতে করতে একটা সময় আলটিমেটলি সে অ্যাসপিরেশন হয়ে, এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে অথবা অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে পেশেন্ট এক্সপায়ার করবে। সো this is important. You do an NG tube to decompress the bowel, proximal part of the bowel obstruction, and also to prevent aspiration. নাম্বার 2 হচ্ছে ক্যাথেটার করতে হবে। ক্যাথেটার করতে হবে কারণ এই পেশেন্টের স্ট্রিক্ট ইনটেক আউটপুট ব্যালেন্স তোমার মনিটর করতে হবে। তুমি কতটুকু দিচ্ছ এবং কতটুকু বের করছো এটার তোমাকে খুব সূক্ষ্ম হিসাব রাখতে হবে। ওকে, অ্যান্ড তোমার যে নার্সিং স্টাফ তাকে বলতে হবে 2টা হোয়াইট বোর ক্যানুলা করতে, আইভি ফ্লুইড শুরু করতে, এবং পেশেন্টটাকে নীল বাই মাউথ রাখতে। পেশেন্ট কিছুক্ষণ পরে বলবে আমার ক্ষুধা লাগতেছে, বা পেশেন্ট এসে হয়তো বা খেতে দিয়ে দিবে, এটা তোমাকে স্ট্রিক্টলি না করে দিতে হবে, যেটা তোমরা অলরেডি কমেন্টে মেনশন করেছো। সো লুক অ্যাট দ্য হোল পিকচার ওয়ান্স এগেইন অ্যান্ড ফাইন্ড আউট কে কি করছে আসলে। একজন পেশেন্ট অ্যাসেস করছে, কমপ্লিট অ্যাসেসমেন্ট, একজন পেশেন্ট এনজি টিউব করছে, ক্যাথেটার করছে, একজন ক্যানুলা করছে, আইভি ফ্লুইড শুরু করছে, অ্যান্ড যে মেডিকেশন গুলো তোমরা যেটাই তোমরা অ্যান্টিবায়োটিক, পেইন কিলার, অ্যান্টিএমেটিক যেটাই দিতে চাও, তোমরা তো আলটিমেটলি আইভি দিতে হবে, তাই না? সো একজনকে কিন্তু সিনক্রোনাইজড ওয়েতে সবগুলো কাজ শুরু করতে হবে। এবং ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যখন তোমার পেশেন্ট মোটামুটি হেমোডাইনামিক্যালি স্টেবল, তখন তোমাকে পেশেন্টের ইনভেস্টিগেশনে পাঠাতে হবে। ব্লাড ইনভেস্টিগেশন আমরা অলরেডি মেনশন করেছি, এবং সাথে একটা নিদেন পক্ষে একটা প্লেন অ্যাবডোমিনাল এক্সরে, এবং প্রিফারেবলি একটা ইরেক্ট চেস্ট এক্সরে। যদিও আমি সেটা এখানে ইনক্লুড করিনি, বাট একটা ইরেক্ট চেস্ট এক্সরে, ইরেক্ট চেস্ট এক্সরে আসলে এই পেশেন্টের ক্ষেত্রে করা একটু মুশকিল, কারণ এরকম একটা আনওয়েল পেশেন্ট তো আসলে উঠে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না। তারপরও you just have to exclude perforation, right? And yes, plain abdominal x-ray, এবং সাবসিকুয়েন্টলি এই পেশেন্টের আসলে একটা সিটি স্ক্যান লাগবে যদি পেশেন্ট স্টেবল থাকে। আর যদি আনস্টেবল থাকে, বেসিক্যালি আসলে সার্জারিটাই হচ্ছে আমাদের মেইন, কারণ আমাদের সিটি স্ক্যান করানোটা একটু লেন্দি একটা প্রসিডিওর। অ্যান্ড অবভিয়াসলি তোমাকে এই পেশেন্টটা গিয়ে 1 ঘন্টার মধ্যে আবার রিঅ্যাসেস করতে হবে। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড অ্যাজ আ টিম লিডার, যে এই পেশেন্টটা তুমি আলটিমেটলি সবকিছু করে টোরে এসে তুমি হচ্ছে চা খেতে চলে গেলা, বা যদি গিয়েও থাকো, ইউ হ্যাভ টু কাম ব্যাক ইন 1 hour অ্যান্ড চেক যে এই পেশেন্টের হেমোডাইনামিক্যাল স্টেবিলিটি ঠিক আছে কিনা। আর 5টা পেশেন্ট হয়তো তুমি এসে আবার চেক না করলেও চলবে, বাট এই পেশেন্ট যখন তুমি পাবা, তোমাকে আবার ঘুরে এসে 1 ঘন্টা পরে চেক করতে হবে। এখন the whole point of today's presentation, so you need to know what you should know, right? So এখন তোমাকে কোন জিনিসগুলো জানতে হবে, কোন জিনিসগুলো জানা তোমার জন্য ইম্পর্টেন্ট, এবং কোন জিনিসগুলো জানা তোমার জন্য ডিজায়ারেবল, essential and desirable. Okay, number 1, sorry, there is
spelling mistake. As an intern, you are not expected to operate on this patient. I really appreciate যে তোমরা চিন্তা করছো যে হ্যাঁ পেশেন্ট আলটিমেটলি ল্যাপারোটমি লাগবে, এবং আমরা যারা সার্জারিতে ইন্টারেস্টেড আমরা মেইনলি হচ্ছে থিয়েটারে যাওয়ার দিকে আমাদের ইন্টারেস্ট থাকবে। কিন্তু এই লেভেলে আসলে মানে তোমার কাছ থেকে এটাকেও এক্সপেক্ট করে না যে তুমি পেশেন্ট অপারেশন করে ভালো করে ফেলবা, বাট it's your responsibility to correctly resuscitate the patient and escalate to your seniors timely. Sorry again, one more spelling mistake. I was doing this late night yesterday, so forgive me for the spelling mistakes. Okay, তোমার দায়িত্বটা হচ্ছে কি, তোমাকে ইমিডিয়েট রেসাসিটেশনটা এনশিওর করতে হবে, এবং তোমার সিনিয়রের কাছে, ইভেন তোমার সিনিয়র যদি অ্যাট দিস পয়েন্ট ওটিতেও থাকে, তোমাকে ওটিতে গিয়ে তোমার সিনিয়রকে এটা ইনফর্ম করতে হবে যে এরকম একটা পেশেন্ট তুমি ইমার্জেন্সিতে রিসিভ করেছো। When a patient is vomiting and NG is draining a lot of bilious collection, what does that mean? When a patient is vomiting and NG is draining a lot of bilious collection, what does this sentence mean to you? Why am I writing it is reasonable to give normal saline with potassium to maintain electrolyte balance? এই কোশ্চেনের আমি আনসারটা তোমাদের কাছ থেকে চাচ্ছি। তোমরা আমাকে কমেন্ট করে বলো যে কেন একটা পেশেন্ট যে বমি করছে এবং যার এনজি তে ধরো সে তুমি 1 ঘন্টার মধ্যে তোমার 2 লিটার গ্রিনিশ ফ্লুইড, তোমাকে তোমার নার্স এসে বললো যে পেশেন্টের 1 ঘন্টায় সে 2 লিটার হচ্ছে গ্রিনিশ ফ্লুইড সে এমটি করেছে, সো এখন কেন আমি এই পেশেন্টের নরমাল স্যালাইন উইথ পটাশিয়াম দিতে বলছি? Anyone has any idea why do we need to give normal saline with potassium? জান্নাতুল ফেরদৌস কল্পনা, vomiting causes hypokalemia. Perfect. So আমরা কি জানি যে salivary secretion, stomach-এর যে secretion, if you remember the basic physiology of gastrointestinal system, আমাদের gastric secretion-এ প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। গ্যাস্ট্রিক সিক্রেশন এবং রেকটাম থেকে যে সিক্রেশন হয়, এই কারণে কোনো পেশেন্ট যদি তোমার পারসিস্টেন্ট ডায়রিয়া বা পারসিস্টেন্ট ভমিটিং নিয়ে আসে, দ্যাট মিনস দে আর লুজিং আ লট অফ পটাশিয়াম। সো ইটস ইম্পর্টেন্ট যে ফ্লুইড ওয়াইজ, যেটা আমাদের অনেকেরই কোশ্চেন থাকে ইন্টার্নশিপ লাইফে, যে ফ্লুইড তো দিব কিন্তু কোন ফ্লুইড দিব। সো নর্মাল স্যালাইন উইথ পটাশিয়ামটা হচ্ছে এখানে তোমার আইডিয়াল ফ্লুইড। নর্মাল স্যালাইন তোমার এভারেজ একটা 70 কেজি অ্যাডাল্টের ক্ষেত্রে তোমাকে 3 লিটার ফ্লুইড দিতে হবে, এবং 1 মিলিমোল পার কিলো হিসাবে তোমাকে পটাশিয়াম দিতে হবে। সো একটা পেশেন্ট যদি তুমি এরকম পাও, তাহলে তোমার 1 ব্যাগ নর্মাল স্যালাইন, 2 ব্যাগ নর্মাল স্যালাইন দিতে হবে 40 মিলিমোল এন্ড 40 মিলিমোল পটাশিয়াম, আর একটা ব্যাগ শুধু নর্মাল স্যালাইন। হার্টম্যানটা আমরা সাধারণত ভমিটিং পেশেন্টের ক্ষেত্রে অ্যাভয়েড করি, কারণ হার্টম্যানে আবার এক্সট্রা ল্যাকটেট থাকে। সো ভমিটিং একটা পেশেন্ট যে অলরেডি বমি করছে তার অলরেডি সেরাম ল্যাকটেট বেশি থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা তাকে আরো ল্যাকটেট দিলে তার মেটাবলিক অ্যাসিডোসিস। সো সেই কারণে আমরা হার্ট সল্টটা এখানে অ্যাভয়েড করি, আমরা নর্মাল স্যালাইন উইথ পটাশিয়ামটা এখানে প্রেফার করি, which is also a exam question. So pay very good attention at what I'm saying. Okay. Ideally, a fasting patient, you should give 3 liter fluid in a 70 kg adult if there is no pre-existing heart condition. Now,
দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং টু মেনশন, যে তোমার পেশেন্টের বয়স কিন্তু 50 বছর। যখন তুমি হিস্ট্রি নিবা, ইউ হ্যাভ টু মেক শিওর যে তার কোনো প্রি এক্সিস্টিং হার্ট কন্ডিশন আছে কিনা। একটা হার্ট ফেলিওরের পেশেন্ট, তাকে তুমি বসে 3 লিটার ফ্লুইড দিয়ে দিলা, আলটিমেটলি সে ফ্লুইড ওভারলোড হয়ে হচ্ছে তার অবস্থা আরো খারাপ হয়ে গেল। সো দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। ওকে, সো প্রি এক্সিস্টিং হার্ট কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি করব, আমরা স্মল বোলাস ফ্লুইড দিব। যেমন আমরা 250 ml ফ্লুইড 15 মিনিটসে স্ট্যাট ফ্লুইড দিব, তারপর আবার রিঅ্যাসেস করব, তারপর আবার দিব। তো আমরা একবারে 1 লিটার 2 লিটার না দিয়ে আমরা 250 ml করে দিব। ওকে, right. During parectal exam, if you find empty rectum, you should be more concerned about complete bowel obstruction and must not give any enema until or unless you do a CT scan. Now, this is another very important thing to mention, যে যখন তুমি ডিআরই করবা, তুমি যদি দেখো যে empty rectum, never ever give any aggressive medications to clear the bowel of the patient. কারণ একটা পেশেন্টের রেকটাম এমটি মানে তার কমপ্লিট বাউল অবস্ট্রাকশনের চান্স আছে। সো এখানে তুমি যদি অ্যাগ্রেসিভলি এনিমা দাও বা ওরাল ওদিক থেকে ওরালি বা যে কোনো একটা কিছু দাও, সেক্ষেত্রে বিশেষ করে এনিমাটা বেশি অ্যাগ্রেসিভ। ওরালি তাও তুমি দিতেও পারো, কিন্তু যদিও পেশেন্টের তখন আরো ভমিটিং বেড়ে যাওয়ার চান্স থাকে, বাট এনিমা ইউ মাস্ট নট গিভ টু দ্য পেশেন্ট। ওকে, সো সি হোয়াট আই সে ইজ, অ্যাজ অ্যান ইন্টার্ন তুমি কি কি করতে পারো এটা জানাটা যেমন ইম্পর্টেন্ট, কি কি করতে পারো না এটা জানাটা আরো বেশি ইম্পর্টেন্ট। সো keep in mind that. Okay, in terms of urine output, again I'm sorry there is a lot of spelling mistakes in this presentation. 0.5 ml per kilo per hour is acceptable. So একটা পেশেন্ট যদি 70 কেজি হয়, তাহলে মোটামুটি আওয়ারলি যদি 35 to 40 ml অফ ইউরিন আউটপুট তুমি পাও, অ্যান্ড ইউরিন কালারটাও তোমাকে সাথে দেখতে হবে। যদি সেটা হাই কালার না হয়, ইউ ক্যান অ্যাকসেপ্ট দ্যাট ইউরিন আউটপুট। এ রেজড ক্রিয়েটিনিন, সো বাই দিস টাইম, কারণ এই পেশেন্টটা তখন তুমি 1 ঘন্টা পরে আবার দেখতে গিয়েছো বা 1 ঘন্টা 2 ঘন্টা পরে, ততক্ষণে আই ক্যান এক্সপেক্ট যে অলরেডি তোমার ব্লাড রিপোর্ট গুলো চলে এসেছে। সো রেজড ক্রিয়েটিনিন ইন্ডিকেটস অ্যাকিউট কিডনি ইনজুরি, and raised urea indicates dehydration, which you may want to manage accordingly. So একটা পেশেন্টের যদি এরকম হাই ক্রিয়েটিনিন হাই ইউরিয়া নিয়ে আসে, তার মানে পেশেন্টটা ডিহাইড্রেটেড। পেশেন্টটা তখন তোমাকে স্ট্যাট ফ্লুইড দিতে হবে। যেমন তুমি আবার 500 ml ফ্লুইড তুমি ওভার 15 মিনিটসে দিয়ে, স্ট্যাট ফ্লুইড চ্যালেঞ্জ বলি আমরা এটাকে। সো ফ্লুইড চ্যালেঞ্জ দিয়ে দিয়ে তখন তোমার পেশেন্টের হেমোডাইনামিক স্ট্যাটাসটা মেইনটেইন করতে হবে। আদারওয়াইজ তুমি 1 লিটার ফ্লুইড 8 আওয়ারলি হিসাবে দিতে পারো। Take past medical and drug history very carefully. Now, this is another very important thing for you people, because যেটা আমি বললাম যে অ্যাজ অ্যান ইন্টার্ন তোমরা পেশেন্টটাকে সবার প্রথমে দেখো, এবং তোমরা কিন্তু আসলে পেশেন্টের সাথে সবচেয়ে বেশি সময় পাও ফুল হিস্ট্রি নেওয়ার জন্য, ফুল এক্সামিনেশন করার জন্য, বা পেশেন্টের রিলেটিভের সাথে কথা বলার জন্য। সো মিড লেভেল যারা থাকে তাদেরকে দেখা যায় যে একসাথে অনেক জায়গা ম্যানেজ করতে হয়। সো তাদের পক্ষে কিন্তু সবসময় এসে আবার একটা ফুল হিস্ট্রি নেওয়া সম্ভব না। সো তোমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, পেশেন্টের পাস্ট মেডিকেল হিস্ট্রি, যে পেশেন্টটা আগে থেকে কোনো প্রি এক্সিস্টিং হার্ট কন্ডিশন আছে কিনা, পেশেন্টের কোনো কোনো একটা প্রি এক্সিস্টিং ডিজিজের জন্য পেশেন্টটা স্টেরয়েড নিতে হয় কিনা, বা পেশেন্টটা ডায়াবেটিক কিনা। তুমি আসলে পেশেন্টটাকে কতক্ষণ নীল বাই মাউথ রাখতে পারবা। ডায়াবেটিক পেশেন্টকে যদি তুমি এনপিও রাখো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার আবার তখন গ্লুকোজ ইনফিউশনও সাথে দিতে হবে, আদারওয়াইজ তোমার পেশেন্ট হাইপোগ্লাইসেমিক হয়ে যাবে। সো এই যে পেশেন্টের আগে থেকে ডায়াবেটিস আছে কিনা, কোনো হার্ট ডিজিজ আছে কিনা, কোনো স্টেরয়েড চলে কিনা, এই জিনিসগুলো জানা তোমার জন্য। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পেশেন্টের কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট চলে কিনা, পেশেন্টটা ওয়ারফেরিন বা কোনো এডক্সাবান, এপিক্সাবান, হ্যাঁ, তারপর অ্যাসপিরিন, এইগুলো জাতীয় কোনো ওষুধ চলে কিনা। সেক্ষেত্রে কিন্তু তোমার অবশ্যই পেশেন্টের তখন কোয়াগুলেশন স্ক্রিনিং, আইএনআর করতে হবে। প্লাস তুমি যদি আইএনআর করে দেখো আইএনআর অনেক হাই, এবং তুমি ভাবছো যে পেশেন্টের আজকে রাতেই ল্যাপারোটমি লাগতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে পেশেন্টকে ভিটামিন কে দিতে হবে, বা প্রথম দিন কমপ্লেক্স কনসেন্ট্রেট দিতে হবে, দিয়ে তোমার ওই আয়নারটা আবার রিভার্স করতে হবে। ওকে,
এই জিনিসগুলো তোমার জন্য জানা খুব ইম্পর্টেন্ট। তোমার জন্য জানা খুব ইম্পর্টেন্ট দুইটা কারণে। এক নাম্বার কারণ আমি যেটা বললাম যে সবসময় তোমার মিড লেভেল যে অ্যাক্সেসিবল থাকবে তা কিন্তু না। দে ক্যান বি বিজি ইন এ ল্যাপারটমি ফর 4 hours, বাট ইউ ক্যানট লিভ ইউর পেশেন্ট ফর 4 hours ওয়েটিং ফর আ ডিসিশন। সো তোমাকে কিন্তু এই ম্যানেজমেন্ট গুলো জানতে হবে। দুই নাম্বার হচ্ছে তুমি কয়দিন পরে পরীক্ষা দিয়ে পোস্ট গ্রাজুয়েশনের এন্ট্রান্স এক্সাম দিয়ে তুমি পোস্ট গ্রাজুয়েশনে ঢুকবা। সো তোমার কিন্তু এগুলো প্রত্যেকটা এক্সামের কোশ্চেন, এই প্রত্যেকটা লাইন একটা একটা পরীক্ষার প্রশ্ন। সো তোমাকে এই জিনিসটা অবশ্যই জানতে হবে। সো আফটার ইনিশিয়াল রিসাসিটেশন অ্যান্ড ইনভেস্টিগেশন, ডিসকাস দ্য পেশেন্ট উইথ ইউর সিনিয়র্স। অ্যাট দিস পয়েন্ট এসে এসকেলেট করো, মিড লেভেলের সাথে কথা বলো যে তোমার এরকম একটা পেশেন্ট, এই তার হিস্ট্রি, এই তার এক্সামিনেশন, তুমি আপাতত এটা এটা ম্যানেজমেন্ট দিয়েছো এবং তুমি মনে করো যে এই পেশেন্টটার পটেনশিয়ালি সার্জারি লাগতে পারে। সো দিস ইজ ইউর প্ল্যান। দেখো যখন তুমি এভাবে একটা পেশেন্ট ম্যানেজ করবা এন্ড যখন তুমি এভাবে তোমার প্ল্যান তোমার মিড লেভেলের সাথে শেয়ার করবা, তখন দুইটা জিনিস হবে। এক হচ্ছে সে তোমাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে যে না ঠিক আছে তুমি ভালো প্ল্যান করেছো, ঠিক আছে আমরা এইভাবেই আগাবো। আইদার হচ্ছে সে তোমার সাথে ডিনাই করতে পারে, সে মনে করতে পারে যে না এই পেশেন্টটার এই মুহূর্তেই ল্যাপারটমি করা লাগবে না, আই থিঙ্ক উই ক্যান কনজারভেটিভলি ম্যানেজ দিস পেশেন্ট। আইদার ওয়ে ইউ লার্ন। ওকে, তোমার প্ল্যান তোমার সিনিয়র নিলেও তুমি শিখবা, না নিলেও তুমি শিখবা। যে তার মানে তোমার তখন মাথায় আসতে হবে যে ওকে এই পজিশনে গিয়ে আমার এই প্ল্যানটা এভাবে করে চেঞ্জ করতে হতে পারে। সো আলটিমেটলি তোমাকে কিন্তু পেশেন্টকে নিয়ে তোমার ডিসিশন নেওয়া তোমার শিখতে হবে। জাস্ট খালি আসবে পেশেন্টকে তুমি ওষুধ প্রেসক্রাইব করে দিবা, দিয়ে সিনিয়রের কাছে জিজ্ঞেস করবা, সিনিয়র বলবে এটা 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 ইনভেস্টিগেশন পাঠাও, এটা 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 করো, তারপর তুমি করতে থাকবা। ইউ আর নট ইনস্ট্রাকশন ফলোয়িং রোবটস। We all are at the end of the day clinicians. We have to think like clinicians. তোমাকে চিন্তা করতে হবে যে তুমি যদি এই পেশেন্টের একমাত্র ডক্টর হও, তুমি পেশেন্টটাকে কিভাবে ম্যানেজ করবা, তোমার প্ল্যানটা কি, এবং তোমার প্ল্যানটা তোমার সিনিয়রের প্ল্যানের সাথে মিলে কি মিলে না। তার থেকেও ইম্পর্টেন্টলি তোমার প্ল্যানটা গাইডলাইনের সাথে, বইয়ের সাথে মিলে কি মিলে না। দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড, যাতে করে তুমি ওই জায়গা থেকে তোমার আরো শিখতে পারো যে না তাহলে হয়তো আমার প্ল্যানটা এভাবে করলে ভালো হতো। ওকে, always keep an open mind, always make your own plan, but always keep an open mind to learn. ওকে, আমি জাস্ট আরেকবার রিপিট করব, বিকজ আমি মনে করি যে এই তিনটা স্লাইড, এই পুরো প্রেজেন্টেশনের মধ্যে এই তিনটা স্লাইড সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড। সো আরেকবার দেখো, as an intern you are not expected to operate on this patient. It's your responsibility to correctly resuscitate the patient and escalate to your seniors timely. When a patient is vomiting and NG is draining a lot of bilious collection, it is reasonable to give normal saline with potassium to maintain electrolyte balance. Ideally, a fasting patient, you should give 3 liters of fluid in a 70-kilo adult if there is no pre-existing heart condition. In pre-existing heart condition, give small amount of fluid challenges rather than 1 or 2 liters of continuous fluid infusion. Okay. During parectal exam, if you find empty rectum, you should be more concerned about complete bowel obstruction and must not give any enema until and unless you do a CT scan and exclude complete obstruction. Make sense? In terms of urine output, 0.5 ml per kilo per hour is acceptable. However, a raised creatinine indicates acute kidney injury and raised urea indicates dehydration, which you may want to manage accordingly. Take past medical and drug history carefully, very carefully, as this patient is potentially to have surgery. So any anticoagulants, any warfarin, any edoxaban, any epixaban, any aspirin will need to be consideration. Okay, antidiabetics, any steroid, so তখন আমাদেরকে ওইভাবে কনসিডার করতে হবে। Okay, does everyone agree with me so far, or any problems or anything you want to share at this point? If you want to make any comments, you can comment in next 1 minute.
ওকে, নো কমেন্টস। কারো কোনো সমস্যা নাই তাহলে এখন পর্যন্ত আমার ম্যানেজমেন্ট প্ল্যানের সাথে? ওকে, সো যেহেতু কোনো কমেন্ট আসছে না সেহেতু আই থিংক আমি প্রসিড করি। বাট শুনতে পাচ্ছে তো সবাই? স্লাইড দেখা যাচ্ছে তো ঠিক মতো, নাকি একা একাই বক বক করে যাচ্ছি? সরি, জাস্ট ট্রাইং টু মেক শিওর যে স্লাইডগুলো দেখা যাচ্ছে প্রপারলি। ওকে, মুভিং অন টু আওয়ার নেক্সট স্লাইড। হোয়াট হ্যাপেন্স নেক্সট? এখন তুমি তোমার ইমিডিয়েট রিসাসিটেশন শেষ করেছো, তুমি সব নেসেসারি ইনভেস্টিগেশন অ্যারেঞ্জ করেছো এবং তুমি তোমার সিনিয়রের কাছে এসকেলেট করেছো। এখন এরপরে কি হয়? যদিও এই লেভেলে তোমার মানে এটা তোমার জানা এসেনশিয়াল না, বাট অ্যাজ আই সে ডিজায়ারেবল, গুড ফর ইউ টু নো, বিকজ নেক্সট ইয়ারে ইউ উইল বি দ্য মিড লেভেল, you will be an surgical trainee, or so it's it's I feel like it's good for you to know what happens next. Review of imaging to find out the level of obstruction. So যখন একটা এক্সরে চলে আসবে তখন যে মিড লেভেল সার্জারি রেজিস্ট্রার বা সিএ সেটা রিভিউ করবে এবং সে লেভেল অফ অবস্ট্রাকশনটা বোঝার চেষ্টা করবে, আইদার ইটস স্মল বাওয়েল অর ইটস লার্জ বাওয়েল। ওকে, in some settings সিটি স্ক্যান হেল্পফুল। আমরা নর্মালি একটা সিটি স্ক্যান করি, বাট অনেক জায়গায় এটা হয়তো বা লজিস্টিক্যালি সম্ভব নাও হতে পারে, বাট এক্সরে তো অবশ্যই দেখতে হবে। ওকে, আইডেন্টিফাই ইফ দেয়ার ইজ এনি পারফোরেশন অর স্ট্র্যাঙ্গুলেশন। সো যে এখন তোমার সিনিয়র সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করবে যে কোনো বাওয়েল পারফোরেশন বা স্ট্র্যাঙ্গুলেশন আছে কিনা। এটা ক্লিনিক্যালি দেখতে হবে। ক্লিনিক্যালি পেশেন্টের বোর্ড লাইক রিজিডিটি থাকবে, পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে, ব্লাড রিপোর্টে ল্যাকটেট অনেক হাই থাকতে পারে, অনেক পেশেন্টের সিআরপি হোয়াইট সেল কাউন্ট অনেক হাই হতে পারে, পেশেন্টটা সেপটিক হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা মোর লাইকলি যে পারফোরেশন বা স্ট্র্যাঙ্গুলেশন ডেভেলপ করছে। তো সেই ক্ষেত্রে আর কোনো দেরি করার কোনো অবকাশ নাই, দে হ্যাভ টু টেক দ্য পেশেন্ট টু ওটি অ্যাজ সুন অ্যাজ পসিবল। ইনিশিয়ালি কনজারভেটিভলি ম্যানেজড, যদি পারফোরেটেড বা স্ট্র্যাঙ্গুলেটেড না হয়ে যায় সেই ক্ষেত্রে অনেক সময় কনজারভেটিভ ম্যানেজমেন্ট ট্রাই করা যেতে পারে। আমরা যদি অ্যাডিশনাল অনেক সময় দেখা যায় সাবঅ্যাকিউট বাউল অবস্ট্রাকশন হয়, সেই ক্ষেত্রে আমরা দেখা যায় যে এনজি দিয়ে ক্যাথেটার দিয়ে বাউল ডিকম্প্রেস করি, ইনটেক আউটপুট মনিটর করি, প্রপারলি আইভি ফ্লুইড দেই, পেশেন্টটাকে নীল বাই মাউথ রাখি। মোটামুটি একটা সময় পরে গিয়ে যখন পেশেন্ট বাউল ওপেন করবে বা পেশেন্ট মোটামুটি একটা স্টেবল হবে তখন ওরাল ডায়েট শুরু করি। ওরাল ডায়েট যখন টলারেট করবে পেশেন্ট তখন তুমি পেশেন্টটাকে ডিসচার্জ করতে পারো। দিস ইজ ওয়ান লাইন অফ ম্যানেজমেন্ট। ইন অ্যানাদার লাইন যদি পারফোরেশন ডেভেলপ করে, স্ট্র্যাঙ্গুলেশন ডেভেলপ করে, বা দেখা যাচ্ছে যে তুমি পেশেন্ট কনজারভেটিভ ম্যানেজমেন্ট করে 2-3 দিনেও পেশেন্ট বমি করছে, তখনও পেশেন্ট ওরাল ডায়েট সহ্য করতে পারছে না, পেশেন্ট বাউল ওপেন করে নাই, সেই ক্ষেত্রে তোমাকে তখন সার্জিক্যাল ম্যানেজমেন্টের দিকে যেতে হবে। সার্জিক্যাল ম্যানেজমেন্ট তোমার ফ্যাসিলিটি, তোমার চয়েসের উপর
ওয়েল বেসিক্যালি কনসালটেন্টের চয়েসের উপর ডিপেন্ড করে, ওপেন হতে পারে, ল্যাপারোস্কোপিক হতে পারে, ইট ডিপেন্ডস। ওকে, সো আপডেট পেশেন্ট অর রিলেটিভ। তুমি যখন পেশেন্টটাকে ম্যানেজ করতে থাকবা, সো তোমার কাছ থেকেই পেশেন্ট বা পেশেন্টের যারা রিলেটিভ তারা এক্সপেক্ট করবে যে আসলে সমস্যাটা কি বা তুমি কি করছো পেশেন্টের জন্য। সো ইটস বেটার টু গিভ দ্য পেশেন্ট আ বেসিক হিন্ট অন দ্য ট্রিটমেন্ট প্ল্যান। যে আচ্ছা বাবা, আমার কাছে মনে হচ্ছে সব সাইন সিমটম দেখে যে আপনার এটাকে আসলে কিভাবে বলতাম, যে আপনার ইন্টেস্টাইন, পেটের নাড়িভুঁড়িতে কোনো একটা জায়গায় একটা ব্লক। সো এটা এখন আমাদেরকে ইমার্জেন্সি হিসাবে আমাদেরকে স্যালাইন দিতে হবে, ওষুধপত্র দিতে হবে, ব্যথার ওষুধ দিব আমরা, আর এরপরে আমরা নাকে একটা নল দিব, এবং আমাদেরকে হচ্ছে আপনি কতটুকু আমরা স্যালাইন দিচ্ছি, কতটুকু ইউরিন আউটপুট, এটা আমাদেরকে মনিটর করতে হবে। এবং এটা করেও যদি আমরা দেখি যে না এটাতে কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে অপারেশন করতে হবে। This is the most basic conversation that you have to update the patient or the relative, depends upon if the patient is not competent, তাহলে তোমার পেশেন্টের রিলেটিভকে বলতে হতে পারে। এবং এটা যে শুধু তোমার প্র্যাকটিক্যাল লাইফে পেশেন্ট বা পেশেন্টের রিলেটিভের সাথে বলতে হবে তা না, যখন তুমি পরীক্ষা দিতে যাবা, যেমন তোমাদের অনেকে যদি তোমরা MRCS দিতে ইন্টারেস্টেড হয়ে থাকো, MRCS পার্ট বি এর একটা পোর্শনই হচ্ছে কমিউনিকেশন উইথ দ্য পেশেন্ট। সো তোমার দুইটা স্টেশন থাকবে যেখানে তোমার পেশেন্টের সাথে বা পেশেন্টের রিলেটিভের সাথে কমিউনিকেট করতে হবে। সো তুমি তাদেরকে কতটুকু, ফার্স্ট অফ অল তুমি কোনো মেডিকেল জার্গন ইউজ করতে পারবা না, তোমাকে মেডিকেল জার্গন ইউজ করা অ্যাভয়েড করতে হবে। তোমাকে এটাকে কি বলবো, যে যতটুকু সম্ভব অনেস্টলি এবং তোমাকে ব্রিফলি তোমাকে টোটাল জিনিসটা বলতে হবে। তুমি ইনফরমেশন হাইডও করতে পারবা না, আবার তুমি জিনিসটাকে এলাবোরেট করে অনেক কিছু বললেও কিন্তু আসলে পেশেন্ট বুঝবে না। সো এই জিনিসটা একটা কন্ট্রোলড ওয়েতে পেশেন্টের সাথে কমিউনিকেট করা, এটাও কিন্তু একটা তোমাদের জন্য একটা খুব বড় একটা শেখার বিষয়। এটা তোমাদের পরবর্তী লাইফে পরীক্ষার জন্যই বলো বা এখন প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের জন্যই বলো। সো বি ব্রিফ অ্যান্ড স্টিক টু দ্য পয়েন্ট। ওকে, alternatively, if patient or relatives seem to be very agitated, leave this part for your senior. এটা এখন আসলে এক একটা পেশেন্ট আসলে এক এক রকম। অনেক সময় তোমার পেশেন্টটাকে দেখে বা পেশেন্টের রিলেটিভকে দেখে মনে হতে পারে যে না তারা আসলে অনেক রেগে আছে বা অনেক মানে ডিফিকাল্ট পেশেন্টস। এটা ভালো যদি তুমি এটা নিয়ে ডিল করতে পারো, বাট যেহেতু তোমরা এখনো অনেক নতুন, তোমার কাছে যদি মনে হয় যে ইটস নট সেফ, জাস্ট লিভ ইট। এটা তোমার সিনিয়রকে এটা হ্যান্ডেল করতে দাও। মানে আগ বাড়িয়ে গিয়ে বিপদের মধ্যে পড়ার কোনো প্রয়োজন নাই। ওকে, রাইট। সো আমার প্রেজেন্টেশন এই পর্যন্তই। এখন তোমার কাজটা কি? সো নাও your job will be make a small group and practice managing a patient according to ALS principle. একটা আমি যেটা বললাম, তোমরা মানে একদম রিয়েল লাইফে পেশেন্ট ম্যানেজ করতে যাওয়ার আগে আমার মনে হয় যে তোমরা একটা স্মল 5-6 জনের একটা গ্রুপ করে নিজেরা একটা প্র্যাকটিস করতে পারো। কারণ এই জিনিসগুলো আসলে বলা খুব ইজি, যে আচ্ছা এনজি করতে হবে, ক্যাথেটার করতে হবে, ক্যানুলা করতে হবে, ব্লাড প্রেশার মাপতে হবে, অ্যাবডোমেন এক্সামিন করতে হবে, বাট একদম যখন তুমি ইউ উইল বি থ্রোন ইনটু দ্য সিনারিও, হঠাৎ করে অনেক সময় দেখা যায় যে একটু ফ্রিজ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, যে আচ্ছা এখন কি করবো আর মনে পড়ে না। সো তোমরা যদি 1-2 বার এটা নিজেরা প্র্যাকটিস করো গ্রুপ করে, আমার মনে হয় যে দিস ইজ ভেরি হেল্পফুল ফর ইউর রিয়েল লাইফ। ওকে, see some X-ray and CT images of small and large bowel obstruction online. তোমরা যদি গুগলিং করো হাজার হাজার ইমেজ পাবা, এক্সরে, সিটি স্ক্যান, স্মল। এটার রিজনটা হচ্ছে কি, এটা তোমাদের হয়তোবা এই লেভেলে লাগবে না, বাট একটা এক্সরে দেখে এটা কি স্মল বাউল অবস্ট্রাকশন নাকি লার্জ বাউল অবস্ট্রাকশন, কি কি ফিচার দেখে তুমি বুঝতে পারবা যে এটা স্মল বাউল না লার্জ বাউল। এই জিনিসগুলো জানা আসলে তোমাদের পরবর্তী স্টেপগুলোর জন্য তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করি। স্টাডি অ্যাবাউট এবিজি ইন্টারপ্রিটেশন and different types of bowel resection and stoma. এটা হচ্ছে একটা পরীক্ষার জন্য অসম্ভব ইম্পর্টেন্ট। যদি তোমরা MRCS দিতে চাও, পার্ট এ পার্ট বি দুটার জন্য এটা অসম্ভব ইম্পর্টেন্ট একটা টপিক। আমি এখানে যদিও ব্লাড গ্যাসের ইন্টারপ্রিটেশনটাকে আমি ওইভাবে এলাবোরেট করিনি,
কারণ এটা আসলে আই ফিল ইট উড বি টু মাচ ফর ইউ এট দিস মোমেন্ট, বাট একটা ব্লাড গ্যাস রিপোর্ট দেখে একটা পিএইচ, বাইকার্বনেট, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এটা দেখে বুঝতে পারা যে এটা কি মেটাবলিক অ্যাসিডোসিস না অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস না অ্যালকালোসিস, এবং কোনটার ম্যানেজমেন্ট কি, ওকে, এই জিনিসটা জানাটা আমি মনে করি যে ইটস এ হিউজ প্লাস পয়েন্ট ফর ইউর ফিউচার ট্রেনিং। ডিফারেন্ট টাইপস অফ বাউল রিসেকশন অ্যান্ড স্টোমা, যে আমরা বিভিন্ন অপারেশন গুলো যে করি, আলটিমেটলি আমরা ল্যাপারোটমি করে কি করব, ল্যাপারোটমি করে আমরা বের করব যে অবস্ট্রাকশনটা অ্যাকচুয়ালি কোথায়, এবং অবস্ট্রাকশনটা এরপরে আইদার যদি এমন হয় যে কোনো ম্যালিগন্যান্ট অবস্ট্রাকশন, তাহলে আমাকে ম্যালিগন্যান্সির পোর্শনটা রিসেক্ট করে ফেলতে হবে। যদি আমি দেখি যে অ্যাডহেশন, তাহলে আমাকে অ্যাডহেসিওলাইসিস করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে আমি যদি মনে করি যে না, ডিস্টাল পোর্শন অফ বাউলটা আমি ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে আমরা একটা স্টোমা করে দিই। তো এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় যে বেসিক কিছু আইডিয়া, জাস্ট বেসিক কিছু কোলোরেক্টাল রিসেকশন আর বেসিক আইলিওস্টমি, কোলোস্টমি, এটা নিয়ে পড়াশোনা করাটা আসলে তোমাদের এই লেভেলের জন্য একদম পারফেক্ট একটা টপিক ফর স্টাডি বলে আমি মনে করি। Teach some third-year medical students about detailed history taking and examination of a patient presenting with abdominal pain. At this point আমি মনে করি যে যেহেতু আমি আমার জায়গাটা থেকে আমি তোমাদেরকে শেখাচ্ছি যে একটা ইন্টার্নি লাইফে তুমি যখন এরকম একটা পেশেন্ট হ্যান্ডেল করবা, তুমি কিভাবে এবিসিডি অনুযায়ী আগাতে পারো, তোমার ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট প্রোটোকলটা কি হবে। সো তোমাদের এখন যেটা করা উচিত সেটা হচ্ছে যে তোমাদের যারা ইমিডিয়েট জুনিয়র আছে তাদেরকে যদি তোমরা একটা ডিটেইল হিস্ট্রি এবং ডিটেইল এক্সামিনেশন শেখাও, আমি মনে করি যে এটা তোমাদের জন্য অনেক বেনিফিশিয়াল এবং তাদের জন্য অনেক বেনিফিশিয়াল। So yeah, these are 4 things I think you can do at this moment. Okay, so about all this presentation, what is the take-home message? Start with ABCDE. তুমি as in আমি সিনিয়র হিসেবে তোমাদেরকে একটা ছোট্ট একটা সাজেশন দেই, তোমরা লাইফে যত বড়ই ডাক্তার হয়ে যাও, যত বড়ই সার্জন হয়ে যাও, never ever forget about the basics, never forget about the ABCDE, because this is actually a very 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 simple and basic procedure যেটা প্রত্যেকটা ডক্টরের এটা মাথায় রাখা উচিত। ওকে, সো এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ডিসেবিলিটি, এক্সপোজার, তোমার কাছে যেই ধরনেরই পেশেন্ট আসুক, পেশেন্ট যত খারাপই হোক, তুমি যদি এই একটা প্রোটোকল অনুযায়ী আগাও, আমার মনে হয় না যে তুমি অ্যাটলিস্ট তুমি মানে ওই ইমার্জেন্সি সিচুয়েশনটা থেকে তুমি বের হয়ে আসতে পারবা। দিস ইজ এ ভেরি লাইফ সেভিং প্রোটোকল। A drip and suck method should be employed with insertion of NG tube to allow decompression of the stomach and maintenance fluids with any electrolyte abnormalities corrected. Drip and suck টা কি? Drip হচ্ছে fluid, আমি একই সাথে fluid দিব পেশেন্টকে, fluid and electrolyte balance maintain করব, আর suck হচ্ছে আমি NG tube দিয়ে আমি স্টমাকটাকে decompress করব. So drip and suck method is a widely used method in case of bowel obstruction patients. রিড, এই 4টা শব্দ মনে রাখবা যে নিউমোনিকটা হচ্ছে রিড, রিসাসিটেশন, এসকেলেশন, অ্যাসেসমেন্ট, ডিস্ট্রিবিউশন। তোমাকে পেশেন্টের রিসাসিটেশনটা এনশিওর করতে হবে, তোমাকে পেশেন্টটা টাইমলি এসকেলেট করতে হবে মিড লেভেলের কাছে, তোমাকে পেশেন্টটা প্রপারলি অ্যাসেস করতে হবে ডিটেইল এক্সামিনেশন করে, এবং তুমি যে টিম মেম্বারদেরকে নিয়ে কাজ করবা তাদেরকে তোমার প্রপারলি ডিস্ট্রিবিউট করে দিতে হবে যে কে কি। আদারওয়াইজ তুমি যদি জাস্ট সবাইকে বলো হেল্প করো, দিয়ে সব দুজন মিলে এনজি টিউব করলে আলটিমেটলি ক্যাথেটার কেউই করলা না। সো প্রপারলি তোমাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে যে কে কোন কাজটা করবে। আবার যখন আরেকদিন তোমার আরেক কলিগ হয়তো আরেকটা পেশেন্ট এরকম রিসিভ করবে এবং তোমার কাছে হেল্প চাবে, তোমাকে কিন্তু তখন গিয়ে তার ইনস্ট্রাকশন ফলো করতে হবে, ওখানে গিয়ে কিন্তু আবার তুমি তখন ইয়ে করতে পারো। সো ওয়ান হ্যাজ টু বি দ্য টিম লিডার অ্যান্ড দ্য আদার মেম্বার্স মাস্ট ফলো দেয়ার ইনস্ট্রাকশন ফর এ better outcome of the teamwork, right? Okay, any questions at this point? So আমার প্রেজেন্টেশন মোটামুটি শেষ, তোমাদের এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা এখন প্রশ্ন করতে পারো। আমি 2 মিনিট ওয়েট করব, যদি প্রশ্ন না পাই তাহলে আমি আজকের মতো এখানে শেষ করে দিব আর কি। আজকে অলরেডি একটু লেট হয়ে গিয়েছে তোমাদের।
ওকে, সো মনে হচ্ছে সেরকম কোনো প্রশ্ন কারোর নেই। I hope this presentation was helpful for you. আমি জাস্ট একটাই জিনিস তোমাদের কাছ থেকে আশা করি যে তোমরা এরপরে যখন সার্জিক্যাল প্লেসমেন্টে পেশেন্ট রিসিভ করবা, so your attitude towards the patient and towards the overall management will be a little bit different. So please এই ABCD প্রোটোকলটা ফলো করো। এবং আমি প্রেজেন্টেশনে যতগুলো লাইন ইনক্লুড করেছি প্রত্যেকটা এক্সামের কোশ্চেন, সো অনেকেই অনেক কোশ্চেন আমার ইনবক্সে আসে যে MRCS এর জন্য কি পড়বো, কিভাবে পড়বো। MRCS পার্ট এ বলো, পার্ট বি বলো, অন্যান্য পরীক্ষা সম্পর্কে আমি ওভাবে বলতে পারবো না, বাট আজকে আমি বায়োল অবস্ট্রাকশন টপিকটা যেইভাবে পড়িয়েছি এটার মধ্যে প্রচুর কোশ্চেন ইনক্লুডেড ছিল, MRCS পার্ট এ পার্ট বি বোথ। সো আমি ট্রাই করব এরপরে আরো ডিফারেন্ট টপিকস এই সিমিলার প্যাটার্নে দেখানোর জন্য, বাট আমি যদি নাও দেখাতে পারি আমি তোমাদেরকে বলবো যে তোমরা যে কোনো টপিক পড়ো বা যে কোনো পেশেন্ট তোমরা হ্যান্ডেল করো। ইন্টার্নশিপের লাইফের 365টা দিন আসলে তোমার জন্য ইটস লাইক দিস টাইম ইজ লাইক মানি টু ইউ। প্রত্যেকটা দিন প্রত্যেকটা পেশেন্ট ইউটিলাইজ করো যাতে তুমি প্রত্যেকটা পেশেন্টের কাছ থেকে কিছু শিখতে পারো। তাহলে আমার মনে হয় না যে ইন্টার্নশিপ শেষ করার পরে তোমাদের পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সাম নিয়ে অনেক বেশি স্ট্রাগল করতে হবে। সো দ্যাটস অল ফর টুডে। রুল নাম্বার 1 অফ আওয়ার হিপোক্রেটিক ওথ, ডু নো হার্ম। তুমি যদি পেশেন্ট ট্রিট না করতে পারো, তুমি যদি পেশেন্টের জন্য কোনো ভালো না করতে পারো, at least do not harm the patient. So that is number 1 thing we all need to remember. Okay, thank you so much. That's all for today. Bye.